অ্যাকচুয়ালি বিত্তবানরাই, আপনি কিন্তু ওই 10টা গরু বা 20টা গরু 50টা গরু বা 100টা গরু পাইলা ওইরকম একজন লোককে হায়ার করে আইনা আপনি খামার চালাতে পারবেন না। আলমগীর রেঞ্জ আপনি খবর নিয়ে দেখেন তারা কতগুলা গরু পালে এবং তাদের কি পরিমাণ ঘাসের জমি আছে। আমার জানা মতে তাদের প্রচুর ঘাসের জমি আছে। শরীফ অ্যাগ্রোভেটের 10 শতক ঘাসের জমি নাই। তাদের টোটাল প্রজেক্ট নিয়ে যদি আপনি বিচার করেন তখন তারা লাভ আছে, আর আপনি যদি আলাদা আলাদা হিসাব করেন জি তাহলে তারা লাভ নাই। তো রাজনীতি। আর আমরা দেখবো যে আমি ভালো মাংস পাইতেছি কিনা। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা ঈদের পরে আমার পাশে বসে আছেন চাঁদপুর অ্যাগ্রোরেন্সের হত্যাধিকারী মোহাম্মদ আব্দুল হাই ভাই। তা হাই ভাই একটা প্রতিবেদন করেছিলেন যে ধনীরা বা বিত্তবানরা কিভাবে খামার শুরু করবেন। সেখানে উনি বলতে চাইছিলেন যে ধনীরা যারা 300 গরু মিনিমাম দিয়ে শুরু করবেন, তার একটা ডাটা তিনি দিয়েছিলেন। আসলে এইটা নিয়ে আবার আমার অনেক দর্শক শ্রোতা আছে, তারা খুব বিরূপ প্রতিক্রিয়া বলেছেন। হ্যাঁ, তা আমরা আসলে এখন বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব না, আলোচনা করব যে এই যে বিত্তবানরা কিভাবে লোকসান করে। যেহেতু তিনি কিভাবে শুরু করবেন বলছিলেন, নিশ্চয়ই তার গবেষণা আছে যে কিভাবে তারা লসটা কেন করেছেন। তা আমরা আজকে জানতে চাই ধনীরা বা বিত্তবানরা যারা এই যে 100, 200, 300, 400, 500 গরুর খামার করে, এটা কেন লোকসান করে। আপনার গবেষণা আমরা একটু জানতে চাই। বাজিদ ভাই, আপনার এই কথা শুরু করার আগে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে বিত্তবানদের যেই ব্যাপারে আমি কথা বলছিলাম, সেখানে একটা লাইন ছিল এরকম, যে যেটার বিষয়ে অনেকেই মেসেজ করছে, যে লাইনটা ছিল এরকম: ধনীদের দ্বারাই সম্ভব ভালো মানের মাংস উৎপাদন করা, গরিবদের দ্বারা সম্ভব না। তো এই কথাটা আসলে যারা ভিন্ন রকম মেসেজ দিছে তাদের জন্য হয়তো বুঝার ভুল ছিল, বা আমি হয়তো বুঝাইয়া বলতে পারি নাই। বিষয়টা হলো এরকম যে ভালো খারাপ মিলিয়েই মানুষ, ধনীদের ভিতরেও ভালো মানুষ আছে, গরিবদের ভিতরেও ভালো মানুষ আছে। তো গরিব কৃষক যারা, তারা কেন পারে না, তাদের কিছু বাধ্যবাধকতা আছে। সেটা হলো পুঁজির ব্যাপার আছে। সে 2টা গরু পালে, 5টা গরু পালে, সে 6 মাস 7 মাস পরে কিছু টাকা লাভ হইলেই সে বিক্রি করে দেয়, সেইটাকে আর বড় করতে পারে না, যার জন্য গরিবের দ্বারা সম্ভব হয় না। ধনীদের দ্বারা সম্ভব হয় এই কারণে, সে 4 মাস 5 মাস পরে বিক্রি না করলেও সেইটা কন্টিনিউ করতে পারে, তার কাছে সেই পুঁজি আছে। এই জন্য বলা যে ধনীদের দ্বারা সম্ভব, গরিবদের জন্য সম্ভব না। আমার বলার অর্থ এই না যে গরিবরা কখনোই ভালো জিনিস তৈরি করে না। কৃষিখাতের উন্নয়ন শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো দেশের কৃষিখাতের উন্নয়ন কিন্তু গরিবের হাত ধরেই হয়। ধনীদের ভিতরে যে জিনিসটা কাজ করে, তারা প্রথমেই চিন্তা করে যে আমি যেহেতু আমার ক্যাপিটাল আছে, আমি বড় গরু কিনবো, বড় গরু পালবো, বড় গরু পাইলা বড় গরু বিক্রি করব। তো আপনার জন্য এই ক্ষেত্রটা, এই ফিল্ডটা একেবারে নতুন। প্রথমত আপনাকে মানুষ চিনতে হবে। আপনাকে চিনবে 2টা কারণে। একটা কারণ হলো আপনার গরুর কোয়ালিটি বা মাংসের কোয়ালিটির কারণে আপনাকে চিনবে, বা আপনার কোয়ান্টিটির কারণে চিনবে। তো আপনি যদি বড় বড় গরু করেন, যারা বড় বড় গরু করছে, বিক্রি করতেছে, তাদের খবর নিয়ে দেখেন তারা এই জায়গায় আসতে অনেকটা বছর সময় লাগছে। তো আপনাকে প্রথমে কাজ করতে হবে মাংসের কোয়ালিটি নিয়ে। শেষ পর্যন্ত আপনাকে টিকে থাকতে হলে মাংসের কোয়ালিটি নিয়ে আপনাকে টিকে থাকতে হবে। আপনাকে শুরু করতে হবে ছোট গরু দিয়ে। অনেকে বলে যে ছোট গরু পাললে খামারের লস। তাহলে আমার প্রশ্ন হলো, ছোট গরুটা পালবে কে? এই লস প্রজেক্টটা কে নেবে? এটা একটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট। এর ব্যাখ্যা আমি দিছি। কতটা গরু পাললে আপনার খরচটা মিনিমাইজ হবে? 300 গরু। আপনার একটা কৃষক, তার মজুরি বর্তমান বাজার মূল্যে 600 থেকে 700 টাকা ধরেন। সেই 700 টাকার মজুরিটা নিজের জিনিসের উপরেই দিতেছে, দিয়া সে লাভ করতেছে। আর আপনি বিত্তবান, আপনি ওই 600 টাকা আপনার কস্টিংয়ে নিয়ে আসতে হবে গরুর উপরে, তখনই আপনি লাভ করতে পারবেন।
তো একজন লোক কখনোই একা 6 থেকে 7টার বেশি গরু পালা সম্ভব না। 6 থেকে 7টা গরু সে পালতে পারবে, গরু গোসল করাবে, গরুর ঘাস খাওয়াবে, গরুকে দানাদার খাওয়াবে, সবকিছু করবে। সবকিছু মিলে আসে একটা লোক 5 থেকে 7টা গরু পালতে পারে। কারণ একটা ছোট গরু যেই পরিমাণ খাবে, যেই পরিমাণ খরচ হবে, একটা বড় গরুর খরচ অনেক বেশি। তো আপনার যখন একটা গরুর 3 লাখ কিনছেন, 4.5 লাখ টাকা গরুর খরচ হয়ে গেছে, আপনি মিনিমাম 5 লাখ টাকা গরুটা বিক্রি করার চিন্তা করবেন। এটা আপনার অন্যায় না। এইটুক লাভ আপনার আশা করতেই পারেন, আর এইটুক লাভ না হলে আপনার খামার টিকবেও না। কিন্তু 5 লাখ টাকা দামের গরু কেনার জন্য খুব কম লোক আপনার কাছে আসবে, কেননা আপনি নতুন। আপনার কাছে সর্বোচ্চ 1 থেকে 2টা গরু কেনার জন্য মানুষ আসবে, কিন্তু আপনি তো গরু করে ফেলছেন 50টা। আর এইখানে একটা ব্যাখ্যা আপনার কম রয়ে গেছে। এইখানে আপনার অন্তত 30 থেকে 40টা গাভী থাকবে, যেগুলো থেকে আপনার মাংসের গরু উৎপাদন হবে, শাহিওয়াল বাছুর উৎপাদন হবে। বাছুর উৎপাদন হবে, শাহিওয়াল গাভী থাকবে, গির গাভী থাকবে, যে গাভীগুলোর থেকে গির বাছুর জন্মাবে, শাহিওয়াল বাছুর জন্মাবে। আগামী 5 বছর পরে যেন আপনার খামারের বাচ্চা দিয়েই আপনার খামার চলতে পারে, সেই ব্যবস্থাপনা আপনার থাকতে হবে। আর মানে এই জন্যই আর কি ওই বিত্তবানদের জন্য আপনি 300 গরু নিয়ে করতে 300 গরু 300 গরু প্লাস করতে হবে, মিনিমাম 300 গরু ছাড়া আপনি এটা না লাভ স্যার, করতে পারবেন না। যারা ধরেন যাদের এই মানে অন্য পেশা আছে বা এই পেশাতে হয়তো তারা 5 কোটি 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে। হ্যাঁ, বড় আপনি তো ইনভেস্টমেন্ট, সেটার কথাই বলছেন। সেটা কথা বলতেছি। কিন্তু আসলে এই ভিডিওটা আসলে ওই যারা 5 লাখ টাকা মানে ব্যবহার করবেন তাদের জন্য ভাই এগুলো শুনে মাথার উপর দিয়ে চলে যাবে, শুধু শুধু বিতর্ক সৃষ্টি হবে। অথচ এটা নিয়ে আপনি জ্ঞান আহরণ করেন যে যখন আপনার 5 কোটি 10 কোটি টাকা হবে তখন যদি আপনি গরুর খামার করতে চান কিভাবে আপনি করবেন। কিভাবে করবেন? আমাদের সাবজেক্ট কিন্তু ছিল এইটা হুম। যে বিত্তবান বা ধনী, বিত্তবান বা ধনী বলা কারে? এখন কোটিপতি কি 1 কোটি টাকা হলে কি মানুষ কোটিপতি বলে? না 1 কোটি টাকারে কোটিপতি বলে না। না ওদের না কয়েক কোটি টাকা আছে এবং মানে কয়েক কোটি টাকার তাদের রোল হচ্ছে, বাজিত ভাই, তাদেরকেই কোটিপতি আপনার বলে। আগের প্রতিবেদনে আমি বলছি যে মানে 10 থেকে 50টা গরু যারা পালবেন তারা হলো মাঝারি মানের খামারি। জি। 50টা গরু যার খামারে আছে হ্যাঁ। তারও কিন্তু প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা ইনভেস্ট। 50টা গরু ধরো যদি কুরবানি গরু যার থাকে তাহলে এভারেজে 2.5 কোটি টাকা তার হলো বাজার মূল্য। বাজার মূল্য। তাহলে তারপর আরো শেড আছে না? আরো সেটা আছে, ওইটা মাঝারি মানের খামারি হিসাবে আমরা ধরে নিতেছি। আর বিত্তবান বলতে আমরা যেটা বুঝাইতেছি, তার 300 গরু যদি থাকে, 300 গরু এভারেজ মূল্য যদি 2 লাখ করে ধরি, 2 লাখ করেও ধরি, তাহলেও আপনার 6 6 কোটি টাকার শুধু গরু। আর এই 6 কোটি টাকার গরু আপনার 8 মাস পালতে গেলে তার খামার ম্যানেজমেন্ট দিয়ে তো আরো 1 কোটি টাকা আছে। আরো বেশি আছে। তো এখন বিত্তবানদের জন্য যে কথাটা আমরা বলতেছি, সেটা দেখবেন যে যদি আপনাদের মনে হয় যে কোথাও কোনো অসঙ্গতি থাকে, ধরায় দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা পরামর্শ দিচ্ছি না। না, আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে আর আপনারা লস করবেন না। আর কি কি খাতে তারা লোকসানটা করে? আর একটা লোকসান করে ওই যে প্রথমত হলো যে ঘাস তারা করতে পারে না, ঘাস না করার কারণেই তারা দানাদার নির্ভর হয়ে যায়। আর আরেকটা যে দানাদার নির্ভর হয়ে দানাদারটা বেশি খাওয়ায়, দানাদারের খরচ আছে, গরুর কস্টিং বেড়ে যায়। আর আরেকটা জায়গায় আমি ওই সময় ধরাই দিছি যে আপনার একটা রাখাল কয়টা গরু পালতে পারে, ষাঁড় গরু। আর সেই হিসাবে আপনাকে কিছু রাখাল বেশি রাখতে হবে। আপনার খামারে যদি একটা রাখাল শর্ট থাকে, তাহলে আপনার সারাদিনের কাজের প্রায় 30% কাজ পিছিয়ে যাবে। একটা রাখাল কম থাকার কারণে 30% কাজ পিছিয়ে যাবে। কখনোই রাখাল রাখার ক্ষেত্রে কম করা যাবে না, রাখাল অতিরিক্ত রাখতে হবে, বেশি রাখতে হবে। আর যে যেভাবেই কথাটা নেন, সবচাইতে বেয়াদব লেবার হলো কিন্তু গরুর রাখাল। না না, আপনি এভাবে বিয়াদব শব্দটা বলেন না, আপনি অন্য অন্য কোনো শব্দ বলেন। না, এটা আমি এইভাবেই বলি যে আপনার কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যেতেছে, সে কিন্তু দেখতেছে, সে কিন্তু বসার থেকে উঠবে না, সে বসার থেকে উঠবে না। কেন উঠবে না? কারণ আপনার এখানে লোক দরকার 10 জন, আপনি লোক হয়তো রাখছেন 8 জন। সে চিন্তা করতেছে আমার উপরে এত প্রেশার, আমার উপরে এত প্রেশার। আর গরুর রাখালরা বা গরুর লেবারেরা, আপনি কখনোই তাদের বেতন কিন্তু 1 মাসের বেশি আটকে রাখতে পারবেন না। আমি আসলে তো ইন্টারনেটে ঘাটাঘাটি করি, নেটে ঘাটাঘাটি করে দেখছি ধরেন ইউরোপে বিশেষ করে যেসব বড় বড় ফার্মগুলো আছে চীনে কিংবা সৌদি আরব আলমারাই, প্রতিটা জায়গায়
যে খামার শ্রমিক আছে এদের কিন্তু কিছু শ্রমিকের আছে যারা ডেলিভার তার আলাদা, কিছু শ্রমিক আছে কম, আর কিছু কিছু মানুষের বেতন কিন্তু অনেক হাই। হুম, অনেকে বলবে হয়তো তারা ডাক্তার, ডাক্তার না। হুম, আমার মতে এরকম ডক্টরেট মানুষরা এসে খামার ম্যানেজার হিসেবে চাকরি করে, হুম। ফার্ম ফার্ম ম্যানেজমেন্ট, ফার্ম ঠিক আছে, ম্যানেজমেন্টে আপনার ঠিক আছে। হিউজ বেতন দিয়ে রাখতে হবে। হ্যাঁ, একদম হিউজ, মানে একটা ফার্ম ম্যানেজার, একটা খামারে একজন অভিজ্ঞ মানুষ যদি একজন অভিজ্ঞতা অর্জন করে 15-16 বছর ধরে কাজ করে, তার বেতনটা আমাদের দেশের মানে কি বলবো, যে কোনো বড় সচিব থেকেও বেশি। না না, আপনাকে আমি এর আগের ভিডিওতে বড় বিত্তবানদের খামারের যে আমি একটা হিসাব দিছি যে 3 জন লোক আপনার লাগবে, এদের স্যালারি কিন্তু আমি কম হিসাব দিই নাই। এদেরকে অভিজ্ঞ লোক নিতে গেলে বাংলাদেশেও ভালো স্যালারি দিয়ে নিতে হয়। হুম, সবাই কি লাইভ স্টকে বড় পদে চাকরি করে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে ওখানে চাকরি করছেন। হুম, মুসাদ্দেক হোসেন স্যার হুম, হুম, সেখানে ওখানে চাকরি করতেন, তিনি ডিজি ছিলেন। আমাদের একটা নুরুল আমিন স্যার, হুম, তিনি আমেরিকান ডেরিতে ছিলেন। আমাদের শশী ভাই, হুম, কিংবা ওইখানে কর্নেল, একজন কর্নেল ছিলেন কি ভুলে গেছি, এরকম এরা কিন্তু কর্নেল থেকে রিটায়ার্ড করে আসছে সে। হুম, এখন যিনি আছেন আরিফুল হক সাহেব, তিনিও কিন্তু এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্ভবত ডিরেক্টর লেভেল থেকে রিটায়ার্ড করে গিয়ে ওখানে তিনি জব করছেন। তার মানে কি গভর্নমেন্টের সচিব বা মানে কি বলবো এডিশনাল সেক্রেটারি লেভেলের পদ বা সচিব লেভেলের পদ থেকে রিটায়ারমেন্টের পরে গিয়ে কিন্তু এরা বড় বড় ফার্মে গিয়ে তারা ফার্ম ম্যানেজমেন্টে দেখছে। আপনি অতএব এখানে আপনি কিন্তু যদি আপনি এটা যদি কিন্তু ছোট খবর পেশা না। না, আপনি যদি খবর নেন তাদের স্যালারি মিনিমাম 2 লাখ টাকার উপরে, আরো বেশি আছে। আরো বেশি আছে। তো অ্যাকচুয়ালি বিত্তবানরাই, আপনি কিন্তু ওই 10টা গরু বা 20টা গরু 50টা গরু বা 100টা গরু পাইলা ওইরকম একজন লোককে হায়ার করে আইনা আপনি খামার চালাতে পারবেন না। না, আপনি খামার চালাইতে হলে ওইরকম একজন এক্সপার্ট লোক আনবেন, সেই সাথে তাকে তার খাবার দিতে হবে যেন আপনার এই খরচটা মিনিমাইজ হয়ে যায়, তখন আপনি সাকসেস হবেন। অভিজ্ঞ লোক ছাড়া তো আর আপনি খামার চালাইতে পারবেন না। তার মানে এই বিত্তবানরা লস করার পিছনে আর একটা কারণ এটা। আরেকটা কারণ কারণ আমি অভিজ্ঞ লোক না রাখা। জি জি, আমি ধরেন আমাদের আলমগীর রেঞ্জ, হুম, আলমগীর রেঞ্জে আমি গত বছরে গিয়েছিলাম তাদের রংপুর ব্রাঞ্চে। জি, ওইখানে কিন্তু 2জন আর্মি অফিসার আছেন রিটায়ার্ড, জি, অবসরপ্রাপ্ত 2জন আর্মি অফিসার ওখানে আছেন। তাহলে আর্মি অফিসার সম্ভবত 2জন মেজর বা একজন কর্নেল এরা লেভেলে আছেন। তার মানে এটা তো বাংলাদেশে আছে, আছে। তাই না? আমেরিকান ডেরিতে আছে, তারপরে আলমগীর রেঞ্জে আছে, আপনারা খুঁজলে হয়তো এই যে আপনি আলমগীর রেঞ্জের কথা বললেন, আপনি দেখেন আলমগীর রেঞ্জ, আপনি খবর নিয়ে দেখেন তারা কতগুলা গরু পালে এবং তাদের কি পরিমাণ ঘাসের জমি আছে। আমার জানা মতে তাদের প্রচুর ঘাসের জমি আছে, এত ঘাসের জমি যে তাদের গরু খাইয়া শেষ করতেও পারে না। হ্যাঁ, তাহলে তারা খামারে লাভ করবে না, আমি লাভ করব, যার কি জানি কয় 20টা গরু আছে, আমার ঘাস নাই 10 শতক। ভাই তারাও ভালো করতে পারছে না। না, সেটা ভিন্ন বিষয় কথা, সেটা আমি জানি। তা আমাদের শরীফ মেলামাইনের যে শরীফ এগ্রো, শরীফ অ্যাগ্রো ভেট, সেই শরীফ অ্যাগ্রো ভেটও কিন্তু এবছর জানেন ভালো করতে পারে না না। না, শরীফ এগ্রো ভেট আর আলমগীর রেঞ্জ কিন্তু এক জিনিস না। আলমগীর রেঞ্জের প্রচুর ঘাসের জমি আছে, শরীফ এগ্রো ভেটের 10 শতক ঘাসের জমি নাই। এখন আমি এটা বলতে চাই নাই, কিন্তু আপনি ইচ্ছা হলে প্রচার করেন, নালে করেন না। হ্যাঁ, কিন্তু আপনার যদি ঘাস না থাকে আপনি কস্টিং মিলাইতে পারবেন না। আলমগীর রেঞ্জ লাভে নাই কে বলছে? আলমগীর রেঞ্জ লাভে আছে। তাদের টোটাল প্রজেক্ট নিয়ে যদি আপনি বিচার করেন তখন তারা লাভ আছে, আর আপনি যদি আলাদা আলাদা হিসাব করেন তাহলে তারা লাভ নাই। তো আলমগীর রেঞ্জ তারা বড় গ্রুপ, বড় কাজ, তাদের পরিধি ভিন্ন, তাদের উদ্দেশ্য ভিন্ন, তাদের উদ্দেশ্যে তারা কিন্তু সাকসেস। আর আমরা দেখবো যে আমি ভালো মাংস পাইতেছি কিনা। আলমগীর রেঞ্জের থেকে একটা গরু আনেন, আর ঢাকার আশেপাশে যেই খামারগুলি আছে এখান থেকে একটা গরু আনেন, 2টা গরুর মাংস 2টা ডেক্সিতে পাক করেন, পাক করে দেখবেন যে 2টার ফ্লেভার ভিন্ন। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারলাম। কেন? না না, এই যে ধরেন আমাদের এবছর খারাপ না গেছে না, সবার, এটা ব্যাখ্যা কেন? কিন্তু কেন নাহারের কিন্তু কোনো খারাপ যায়নি। খারাপ যায় নাই? যাবে না। নাহারের কিন্তু যত গরু আছে সব না না মানে 90-95% না না না, সেল হয়ে গেছে। নাহার এগ্রোর আপনি খবর নিয়ে দেখেন, তাদের প্রতি বছরের যে টার্গেট থাকে তাদের টার্গেট ফুলফিল। হ্যাঁ, কেন ফুলফিল? তাদের নির্দিষ্ট কাস্টমার যে একবার কিনছে সেখানে অন্য জায়গা থেকে কিনবে না, কেন? মাংসের টেস্ট আছে। তারা ঘাস দিয়ে গরু পালন করে, যতটুকু দানাদার সাথে দরকার সেটা দিতেছে। আলমগীর রেঞ্জ তারা এইবারও দেখেন তারা ফেল করে নাই, তারা তাদের টার্গেটের 80% পর্যন্ত গরু বিক্রি করে ফেলছে। তারপরে আমার ওই যে চট্টগ্রামে আরবিসি অ্যাগ্রো, আরবিসি এগ্রো, হ্যাঁ ওই যে আমরা গিয়েছিলাম
হ্যাঁ, তো আরবিসি আগ্রোর যে কটা গরু তাদের বিক্রির প্রজেক্ট ছিল সবগুলো সেল হয়ে গেছে। 160টা গরু ভাই, তারা সেল করে ফেলেছে। এটা এটা 100% না, ওই যে আমি বললাম, আপনি যদি মানসম্মত গরুর উৎপাদন করতে পারেন, মাংস উৎপাদন করতে পারবেন, করতে পারেন, তাহলে আপনার গরুটা বিক্রি হবে। মানুষ জানতে আপনাকে 2 বছর সময় লাগবে, 3 বছর সময় লাগবে। তারপরে আপনি এমন একটা জায়গায় যাবেন যে আপনার যে টার্গেট, আপনার যে ক্যাপাসিটি 90% প্রতি বছর আপনার বাজার খারাপ গেলেও বিক্রি হয়ে যাবে। তো এইখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, এই শিক্ষা নিয়ে আমরা সামনে কি করব, এই বিষয়টা নিয়ে আপনি আমার সাথে শেয়ার করছিলেন যে ফোনে। তা আমরা আসলে আগামী পর্বটা আমরা ওটা নিয়েই করি। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।